জনগণের আসলে লাভটা কি এখানে? আপনি বলছেন তারা সেবা পাবে, কিন্তু আসলে সরকারি দপ্তরগুলোতে তো এর আগে 2005 সালের পে স্কেল হয়েছে, 9 সালে পে স্কেল হয়েছে, 15 সালে পে স্কেল হয়েছে। আসলে কি তাদের আপনাদের যে সেবার মানটা বা জনগণ আপনাদের কাছ থেকে যে সেবাটা শুধু সেবার মান না, এটা কি আসলে বৃদ্ধি পেয়েছে? একটা পে স্কেল হয়রানি তো বন্ধ হয়নি এখন। না, একটা পে স্কেল হলে যে শুধু সেবাই পাবে বিষয়টা সেটা না, এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। সেটা একটু আমি বলছি। আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে সরকারি চাকরিজীবীদের যে 22 লাখের পরিবার রয়েছে সেই পরিবারের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তবে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের যে শঙ্কা এখনও রয়ে গেছে সেটি নিয়ে তাদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকলেও মোটা দাগে যদি বলা যায় তাহলে তারা ব্যাপক খুশি এবং সরকারের ব্যাপক প্রশংসা গত কয়েকদিন ধরে আমরা দেখছি। তো আসলে এই যে সরকারের যে ঘোষণা পে স্কেল বাস্তবায়নের, এই ঘোষণাটাকে সরকারি চাকরিজীবীরা কীভাবে মূল্যায়ন করছে, কোনো অনিশ্চয়তা রয়েছে কি না, ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়গুলো তারা কীভাবে নিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে আমাদের আজকের আয়োজন। আজকে আয়োজক হিসেবে আমাদের দ্য ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ভাই। আব্দুল মালেক ভাই, দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডেইলি ক্যাম্পাসকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আব্দুল মালেক ভাই, যেমনটি বলছিলাম যে আপনাদের জন্য এই নবম পে স্কেল ছিল বহুল কাঙ্ক্ষিত, দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান অবশেষে হয়ে গেছে। তো আসলে এই বিষয়টিকে আপনি একজন কর্মচারী বা কর্মকর্তার নেতা হিসেবে কিভাবে দেখছেন সেটি একটু জানতে চাই। ধন্যবাদ আমাদের ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিকে। আসলে যে পে স্কেলের কার্যকরের ঘোষণাটা এসেছে এটাই আমরা আসলে চেয়েছিলাম। দীর্ঘ 11 বছর আমরা 2টা পে স্কেল পাওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে। কোনো সরকারি আসলে এর মধ্যে আমাদের এই পে স্কেল বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেননি। তো এই বিএনপি সরকার ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই তাদের প্রথম বাজেটেই কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের প্রত্যাশা নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকরের যে ঘোষণা দিয়েছেন, আমরা এটাকে ঐতিহাসিক ঘোষণা হিসেবে নিতে চাই। কেননা এই ঘোষণাটাই আসলে আমরা চেয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া কর্মী বা বিভিন্ন সূত্রে আমরা যে বিষয়গুলি এতদিন শুনেছি তার প্রতিফলনটা আমরা, আপনারা জানেন যে আগে থেকেই আপনাদের মাধ্যমেও আমরা দাবি জানিয়েছিলাম যাতে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, যাতে কর্মচারীর মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। এই বাজেট অধিবেশনে সেই বাজেট ঘোষণার মধ্যে দিয়েই কর্মচারীদের সেই যে অনিশ্চয়তা বা কর্মচারীদের যে মানে আকাঙ্ক্ষা সেটা আসলে পূরণ হলো। কারণ অনিশ্চয়তাটা থাকবে না এই কারণ বাজেট যে ঘোষণা হয়, এই বাজেটটা ঘোষণা হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদন সাপেক্ষেই কিন্তু এই বাজেটটা পেশ করা হয়। তার মানে হচ্ছে পে স্কেলটাও অনুমোদিত হয়ে গেছে, এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষায়। তাই আমরা প্রথমেই আমরা সরকারকে দ্য ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যা আমাদের বহুল প্রতীক্ষিত আমাদের প্রত্যাশা পূরণের জন্য যে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা নিয়েছেন সেজন্য। ধন্যবাদ মালেক ভাই। খুব আশার আলো যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, তবে আপনারা যে বেসিকের শতভাগটা একবার দাবি করেছিলেন সেটি হয়তো হচ্ছে না। অর্থমন্ত্রী ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, তাহলে আপনার কাছে কি মনে হয় যে ওই যে আমরা আগে থেকে যদি বলে আসছিলাম বেসিকের 50% 1 জুলাই থেকে আপনাদের বৃদ্ধি পাবে, সরকার কি সেই পথেই হাঁটছে বলে আপনার মনে হয় মালেক ভাই? আসলে এটা এখন আমরা মানে শিওর দিয়ে বলতে পারছি না, কেননা ধাপে ধাপে শুধু বলেছেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, কিন্তু কয় ধাপে বা কত পার্সেন্ট এই বিষয়টা কিন্তু আমরা আজও জানি না। যেহেতু ধাপে ধাপে বলেছেন, আর আপনি যদি একটু অতীতের দিকে ফিরে যান যে অতীতের পে স্কেলগুলি কীভাবে বাস্তবায়িত হয়েছে, সেক্ষেত্রে আসলে সেটা যদি লক্ষ্য করেন তাহলে আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। যেমন অতীতের পে স্কেল
আমার জীবনে আমি 3টা পে স্কেল পেয়েছি, 2005, 2009 এবং 2015। এই 3টা পে স্কেল দেখেছি যে কোনো পে স্কেলেরই ডিউরেশন পিরিয়ড 2 বছরের বেশি ছিল না। আর এককভাবে কোনো পে স্কেল বাস্তবায়িত হয়নি, ধাপে ধাপেই দিতে হয়েছে, কেননা বাংলাদেশের আর্থিক অবস্থাটা ততটা স্বয়ংসম্পূর্ণ নয়। যেমন 2015 সালের যে পে স্কেলটা দিয়েছিল সেটা কিন্তু এক ধাপেই দিয়েছিল, কিন্তু এক ধাপে দিলেও সেখানে 1 জুলাই 2015 থেকে কার্যকর করা হয়েছিল, কিন্তু প্রজ্ঞাপন হয়েছিল 6 মাস পরে, 15ই ডিসেম্বর। কিন্তু এই 1 জুলাই থেকে 15ই ডিসেম্বর মানে এই 6 মাসের যে বকেয়াটা সেটাকে আবার ধাপে ধাপে দিয়েছিল। তারপরে 2009 সালের যে পে স্কেলটা হয়েছিল সেটা হয়েছিল 2 ধাপে। 1 জুলাই কার্যকর হয়েছিল, 1 জুলাই 2009 থেকে প্রজ্ঞাপন হয়েছিল 2 ডিসেম্বর 2009। তা এই 6 মাসের যে বকেয়া, এটা বকেয়া হিসেবে দিয়েছিল, কিন্তু প্রথম ধাপে মূল বেতন আর দ্বিতীয় অর্থ বছরে সকল ভাতা দিয়ে দিয়েছিল, মানে 2 ধাপে 2 অর্থ বছরে এটা সম্পন্ন করেছিল। আর 2005-এর যে পে স্কেল সেটা কিন্তু আপনার দিয়েছিল 1.5 বছরে, কিন্তু 3 ধাপে দিয়েছিল। সেই 2005-এর পে স্কেলটা এই বর্তমান সরকারই দিয়েছিল, বিএনপি সরকার। 2005-এর 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল এবং 28শে মে মানে 5 মাস পরে প্রজ্ঞাপন হয়েছিল। তখন কিন্তু 1 জুলাই থেকে বেসিকের 75% দিয়েছিল এবং পরবর্তী 6 মাস পরে 1 জানুয়ারি থেকে বেসিকের 75% এবং পরবর্তী জুলাই থেকে দিয়েছিল 25%, মানে 100%। আচ্ছা, এই 2005-এর। তারপরে তার পরবর্তী যে অর্থ বছর 2006-এর 1 জুলাই থেকে সকল ভাতা দিয়ে কার্যকর করেছিল। তাহলে আমরা ধরতে পারি কি 1.5 বছর, 1.5 বছরের মাথায় পে স্কেল কার্যকর করেছিল, কিন্তু তখন করেছিল 3 ধাপে। এখন সরকার, আমরা জানি যে বর্তমানে দেশের একটা অর্থনৈতিক মন্দা যাচ্ছে, বিভিন্ন বিশ্বযুদ্ধ বা আরও বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলি প্রতীয়মান আমরা দেখছি, আমরা নিজেরাও জানি। তো সেই হিসেবে আমরা রাষ্ট্রের একজন নাগরিক প্লাস সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অবশ্যই সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই হিসাবে আমরা প্রাথমিকভাবে বলবো যে আমরা একবারেই চাই, কিন্তু সেক্ষেত্রে যদি সরকার ওই 2000-এর ধাপে ধাপের কথা যদি বলতে যায়, সেক্ষেত্রে সরকার এই 2টা নীতি অবলম্বন করতে পারে। আপনার 2005-এর ভাই আমার একটা প্রশ্ন কিন্তু ছিল যে আসলে ধাপে ধাপে যদি বাস্তবায়ন পে স্কেল হয় তাহলে আপনাদের প্রস্তাবনা কি থাকবে, সেই আলোচনাটা মনে হয় আপনার এই উত্তরের মধ্যে চলে আসছে, আমি সেটা একটু অ্যাড করে নিলাম আপনার সাথে। আসলে আপনাদের প্রস্তাবনাটা কি থাকবে সরকারের কাছে? ধন্যবাদ। আমাদের প্রস্তাবনাটা আমরা বলতে চাই যে আমাদের আমি 2টা প্রস্তাব রাখতে চাই। 2টা প্রস্তাবের মধ্যে প্রথম এবং প্রধান প্রস্তাব হচ্ছে 2005, 2009 এবং 2015 3টা পে স্কেল আপনি গড় করলে দেখা যায় 5 বছর পর পরই 3টা পে স্কেল হয়েছে। তখন কিন্তু এই 3টা পে স্কেল একেবারে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম কোনো কিছু ছাড়াই হয়েছে। আর তখন দ্রব্যমূল্যও কিন্তু এত নাগালের মধ্যেই ছিল, সবকিছুই মানুষের নাগালের মধ্যেই ছিল। কিন্তু এইবারের যে পে স্কেলটা 2026 সালের যে নবম পে স্কেল, এটা হচ্ছে 11 বছর পর। এখন 11 বছর পরের যে পে স্কেলের মধ্যে দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, বিভিন্ন জিনিসের কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। তাহলে সেই হিসাবে আপনি যদি এখন ওই 2005 বা 2009, 2015 চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। আমরা চাই এই সময়টা, যেহেতু আমাদের 2টা পে স্কেল পার হয়ে গেছে, যদি 20-এ একটা পে স্কেল হইতো, 25 হইতো, তাহলে আমরা কোনো প্রশ্নই থাকতো না, কয় ধাপে করবে সেটা না। আমরা সেই হিসাবে আমরা চাই যে রাষ্ট্রের একটু আর্থিক প্রবলেম হলেও অন্য কোনো দিক থেকে একটু কাটছাট করে যাতে একবারেই পে স্কেলটা বাস্তবায়ন করা যায়। এতে হবে কি, কর্মচারীরা লাভবান হবে এবং দ্রব্যমূল্যের উপরে প্রভাবটা কম পড়বে, যতটুকুই পড়বে সেটা একবারে। আর যদি এটাকে ধাপে ধাপে যখন করা হবে, তখন ওই ধাপে ধাপে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির একটা প্রবণতা ব্যবসায়ীদের মধ্যে থেকেই যাবে, যেটাতে সাধারণ মানুষও এটার ভুক্তভোগী হবে। আর দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যে যদি আর্থিক সমস্যার কারণে বা দেশের অর্থ যদি এতই ক্রাইসিস থেকেই থাকে, সেক্ষেত্রে আমরা বলবো সরকারকে যে 2005-এর যে নীতিটা ওনারা দিয়েছেন, যেভাবে বাস্তবায়ন করেছেন, আমরা সেটাকেই ফলো করার জন্য আমরা দাবি জানাবো। 2005-এ যেভাবে পে স্কেলটা বাস্তবায়ন হয়েছিল, যে প্রথম জানুয়ারি থেকে 75%, তার 6 মাস পরে 25%, তার পরবর্তী অর্থ বছরের অন্যান্য ভাতা, দ্যাট মিন 1.5 বছর।
ঠিক আছে, 1.5 বছরের মধ্যে কমপ্লিট করছে। কারণ আমরা চাই 2 অর্থ বছরের অধিক যেন সময়টা না লাগে, এটাই হলো আমাদের মূল কথা। আর আপনি ধাপ যতটাই করেন, জি। যেভাবেই করেন, কিন্তু মূল বেতন ভাঙার ক্ষেত্রে আমরা পক্ষপাতিত্ব করি না। কারণ মূল বেতনটা ভাঙলে কর্মচারীদের মানে কিছুটা থাকবে না। আপনি ভাতাগুলিকে একটু ডিভাইড করে দিতে পারেন, কিন্তু মূল বেতন যাতে না ভাঙা হয় এ ব্যাপারে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। জি, ধন্যবাদ আব্দুল মালেক ভাই। আমি একটু গতকালকে অর্থমন্ত্রী তো বাজেটোত্তর সংবাদ সম্মেলন করেছিলেন ওসমানী সিটি মিলনায়তনে। জি। তো আমি সেই প্রসঙ্গ টানতে চাই একটু। তিনি তো আসলে খুব কনফিডেন্টলি একটা ঘোষণা মানে কথা বলেছেন যে পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবী বা কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির যে করার যে প্রবণতা সেটি কমে আসবে আর কি। আচ্ছা। আসলে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কমে আসবে বা সরকারি চাকরিজীবীরা কি আসলেই দুর্নীতিগ্রস্ত? আপনার কাছে কি মনে হয় একটু জানতে চাই। আসলে দুর্নীতি বা অপরাধ প্রবণতাটা এটা আপনার সবসময়ই থাকে। আর ওই প্রোগ্রামে আমিও ছিলাম। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে 11 বছরে অনেক কর্মকর্তার বিষয়টাই উনি তুলেছেন যে তারা ব্যাপকভাবে কারচুপি করেছেন। দুর্নীতি করতে গেলে এখন আপনার আগে বুঝতে হবে যে দুর্নীতি করার উপায়টা কী, কীভাবে দুর্নীতি করা যায়। সরকারি সেক্টরে দুর্নীতি করতে গেলেই কিন্তু আপনাকে প্রাথমিক পর্যায়ে আপনাকে একটা সাইনিং পাওয়ার থাকতে হবে। আপনি একটা ফাইলে বা যে কোনো কাজে যদি আপনার একটা সাইনিং পাওয়ার না থাকে, তাহলে আপনাকে যারা ঘুষ দিবে বা যারা যেভাবে দুর্নীতি করবেন সেই সুযোগটা কোথায়? আপনার যদি সাইনিং ক্ষমতাই না থাকে, তাহলে আপনাকে মানুষ কেন ঘুষ দেবে? এখন এটা গেল এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিছু কিছু জায়গায় অফিসিয়ালিভাবে যারা ডকুমেন্ট তৈরি করে, ফাইল প্রসেসিং করে, তাদের ক্ষেত্রে অনেকটা এই প্রবণতাটা কাজ করে, যেহেতু ফাইলটা তাদের লেখার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, পজিটিভ ও নেগেটিভ। তো সেই ক্ষেত্রে ওনারা একটু গড়িমসি করতেই পারে। এখন বিষয়টা হচ্ছে, একটা দেশে সবাই দুর্নীতিগ্রস্ত না, সবাই আবার ভালো না, সবাই আবার খারাপ না, বিষয়টা আছে, সবাইকে নিয়েই চলতে হয়। কিন্তু 11 বছরে যখন মানুষের বেতন বৃদ্ধি নেই, পে স্কেল নেই, এটা কিন্তু রাষ্ট্র এখন স্বীকার করছে। তাই সেই হিসাবে অভাবের থেকে অনেক কর্মচারীরা একটু একটু এদিক সেদিক করতে পারে, সেটা করার সুযোগটাও সবার নেই। যেমন এই ফাইল রিলেটেড যারা, সাপোজ তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, হয়তো কিছু তাকে একটু সম্মান করলে বা একটু চাটা খাওয়ার কিছু দিলে সে হয়তো ফাইলটা আগাইয়ে দেয়, নিচ থেকে উঠাইয়ে দেয়, প্রসেস করে দেয়, বা বলে যে স্যারের একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। এই বিষয়টা আপনি মনে করেন আমি একটা অফিসে জব করি, আমার কিচ্ছুই করার ক্ষমতা নেই, আমি শুধু আমার কাজগুলি করছি, হেল্পিং হ্যান্ড করছি। আপনি আমাকে কি হিসাবে আমাকে ঘুষ দিবেন বা আমাকে পয়সা দিবেন বলেন? আমি যদি চাইলেও তো মানুষ মারবে, তাই না? আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে, একজনে কালকেই একটা প্রশ্ন করছিল মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে যে অনেক কিভাবে দুর্নীতি কমবে। হসপিটালে গেলে একটা ওই যে ট্রলি ঠেলে দিবে, সেই ট্রলি ঠেলে দেওয়ার জন্য নাকি টাকা দিতে হয়। এটার আমি বলবো এটার জন্য প্রশাসন দায়ী। কারণ প্রশাসন যেভাবে তার অফিস কন্ট্রোল করবে ঠিক সেভাবেই চলবে। প্রশাসন থেকে যদি কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়, কোনো রুগীর কাছ থেকে ট্রলি ঠেলে বা বেড পাইয়ে দেব বলে যদি কেউ পয়সা নেও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অথবা যারা রুগী নিয়ে আসে তারাও যদি এই নীতিটা অবলম্বন করে যে না, আমি কাউকে পয়সা দিব না, প্রয়োজনে নিজের ট্রলি নিজে ঠেলে নিয়ে যাব। এখন ওই যে বেড পায় না অনেকের ক্ষেত্রেই, এখন বেড তো আর কেউ জমা করে রাখে না, রুগীরাই থাকে, ভর্তি থাকে। খালি থাকলে কিন্তু আপনার বেড পাইতে কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আমি যদি একটু ভালো চাই বা করতে চাই, সেই ক্ষেত্রে দুর্নীতি করার সুযোগটা সাধারণ মানুষ নিজেরাই তৈরি করতে দেয়। অফিসে যাবেন, আপনার ফাইল প্রসেসিং হবে, নিয়ম অনুযায়ী হোক না, আপনি নিয়মের তোয়াক্কা করবেন, আপনার আজই লাগবে। আপনার 2 দিনের মধ্যেই আপনার চেকটা পাস করাতে হবে, আপনার 2 দিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে করতে হবে। তাহলে ওই তাড়াহুড়াটা করার কারণে আপনিও দেওয়ার জন্য আগ্রহী, আর যার দিয়ে করাবেন সেও খাওয়ার সুযোগটা পেয়ে যায়। অনেক ক্ষেত্রে তো আপনার এই যে ফাইল প্রসেসিংগুলো যেটা হয় সরকারি দপ্তরগুলোতে, আপনার ইচ্ছাকৃতভাবে তো অনেক ফাইল অনেক মানে মাস ধরে, মাসের পর মাস কিন্তু আটকে রেখে দেয়। তো একজন ব্যক্তি যারা আসলে খুব বেশি প্রয়োজন ওই ফাইলটা ছাড় করানো, সে তো আসলে কিছু টাকা চাইবে, যে কিছু টাকা দিয়ে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে। এটাও ওই যে প্রশাসনের, আমি বলবো যে যারা কন্ট্রোলিং থাকে তাদের কঠিন হুঁশিয়ারি হতে হবে। তারা যদি কঠিনভাবে এই জিনিসটাকে দমন করে যে কোনো ফাইল আটকে রাখা যাবে না, সমস্ত কাজগুলি গতিশীল হবে, নিয়মতান্ত্রিকভাবে চলবে, কিন্তু একটা ফেলে রাখবা আর তার সেইটা ফালাইয়া তুমি আবার আরেকটা করবা না, ডিসিপ্লিন মেনেই কাজ করতে হবে। এবং আমরা কিন্তু এটাই বলি
যে অভাব যদি না থাকে মানুষের মধ্যে, তাহলে স্বভাবটা প্রায় বেশিরভাগটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। অনেক মানুষই আছে যে অভাবের কারণে করে, কিন্তু অভাবটা যদি তার না থাকে তাহলে সে কিন্তু আর এই বাড়তি ইনকামের চিন্তাটাই অনেকে করবে না। আর যারা করবে মনে করবেন তাদের স্বভাব এই মানে খারাপের দিকেই তাদের স্বভাব, এদের স্বভাব কখনো বদলাবে না। সেক্ষেত্রে সরকারের কঠোর হুঁশিয়ারি থাকতে হবে। এবং আমরা চাই এই দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স বাস্তবায়ন হোক, এবং দুর্নীতির ক্ষেত্রে সরকার যাতে কঠিন পদক্ষেপ নেয়। আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, যেখানে কোনো মানুষ সরকারি হোক বেসরকারি হোক কেউ যেন কোনো কাজের জন্য এসে কষ্ট পেতে না হয়। জি, ধন্যবাদ আব্দুল মালেক ভাই। একটি প্রশ্ন আসলে বারবার করে আসছে মানে বিভিন্ন আলোচনায়, যে পে স্কেল তো ঘোষণা হয়ে গেল, আপনাদের যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য তো একটি বড় সুখবর আর কি, সুসংবাদ। আপনাদের বেতন বাড়বে, হয়তো পরবর্তী বা তার পরবর্তী অর্থ বছর আপনাদের ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে। তো আসলে এখানে সরকারের কী লাভ বা সাধারণ জনগণের আসলে কী লাভ, যারা ট্যাক্স পেয়ার বা যারা মূলত হচ্ছে ট্যাক্সটা পরিশোধ করে? আপনাদের তো 22 লাখ পরিবার, আপনারাও ট্যাক্স দেন, কিন্তু মূল ট্যাক্সটা তো হচ্ছে সাধারণ জনগণ দিয়ে থাকে। তো আসলে তাদের লাভটা কি হবে সেটা একটু জানতে চাই। লাভটা হচ্ছে পাবলিক সার্ভিস। পাবলিক তো সরকারের কাছ থেকে একটা সেবা চায়। জি, সেই সেবার মানটা বাড়বে, কর্মচারীদের দক্ষতা বাড়বে, তাদের কাজের যে কর্মস্পৃহা সেটা বাড়বে, এবং সর্বোপরি একজন মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার ঝিমুনি আসে, কাজের মধ্যে একটা অলসতা আসে, তার কাজের গতি কমে যায়, সেইটা তার মধ্যে থাকবে না। বা তাকে কাজ করানোর জন্য একটা প্রশাসনিকভাবে যে একটা প্রভাব, সেটাও জোরালোভাবে তার উপরে প্রভাব করা যাবে। এবং পাবলিক যে সার্ভিসটা, আমরা মনে করি সেই সেবার মানটা বাড়বে, এবং পাবলিকরা হয়রানিটা ভোগান্তিটা কমে আসবে। এবং মূল কথা হচ্ছে সরকারের কাছ থেকে পাবলিক সার্ভিসটা চায়, আর সরকারও চায় আমি একজন কর্মচারীকে বেতন দিচ্ছি, বিনিময়ে আমি তার কাছ থেকে বেস্ট সার্ভিসটা তারা পাবে। এখন আমি এক্ষেত্রে আপনার একটা প্রশ্ন মনে হয় ফাঁক রয়ে গেছে, যেটা আমি বলতে চাই যে বৈষম্য। আমাদের এই যে পে স্কেলটা হচ্ছে, এই পে স্কেলে বৈষম্যটা আসলে কমবে কিনা, ঠিক আছে, এই জিনিসটা একটু আমি তুলে ধরতে চাই। দেখেন, আমরা কিন্তু সেই শুরু থেকেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছিলাম। বৈষম্যের বিষয়টা মানে আলোচনার পরের ধাপে ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা যদি একটু পরিষ্কার করতেন যে আসলে জনগণের আসলে লাভটা কি এখানে। আপনি বলছেন তারা সেবা পাবে, কিন্তু আসলে সরকারি দপ্তরগুলোতে তো এর আগে 2005 সালের পে স্কেল হয়েছে, 9 সালে পে স্কেল হয়েছে, 15 সালে পে স্কেল হয়েছে। আসলে কি তাদের আপনাদের যে সেবার মানটা বা জনগণ আপনাদের কাছ থেকে যে সেবাটা শুধু সেবার মান না, এটা আসলে বৃদ্ধি পেয়েছে? একটা পে স্কেল হলে তো বন্ধ হয়নি এখন না, একটা পে স্কেল হলে যে শুধু সেবাই পাবে বিষয়টা সেটা না, এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। সেটা একটু আমি বলছি। মনে করেন একটা পে স্কেল যখন হয়, পে স্কেলটা সরকার কখন দেয়? যখন আপনার টাকাটার বেশি হয়, আপনার বেতন বাড়বে, মানে ক্রয় ক্ষমতা বাড়বে। আপনার যখন ক্রয় ক্ষমতা বাড়বে, তখন সেই ক্রয় ক্ষমতার উপরে নির্ভর করে অনেকের কর্মসংস্থান হবে। যেমনটা মনে করেন আমার 6 সদস্য বিশিষ্ট পরিবার, আমি আগে আমার বেতন কম ছিল, আমি একটা মাছ কিনবো বা একটা মাংস কিনবো বা বাজার থেকে একটা পণ্য কিনবো, সেই পণ্যটা আমি এখন না কিনলেও পারি, আমার বেতন কম, আমার এই ক্রয় ক্ষমতা কম, আমি এখন ওইটা না, যতটা সম্ভব কম কিনবো। যখন আমার বেতনটা বাড়বে তখন আমার ক্রয় ক্ষমতা বাড়বে, সক্ষমতা বাড়বে, তাই বেতন বাড়লেই আমার ক্রয় ক্ষমতা বাড়বে। আর যখন আমার ক্রয় ক্ষমতা বাড়বে তখন কীভাবে দেখেন, আমি যখন বাজার থেকে একটা পণ্য কিনবো, তখন ওই পণ্য থেকে প্রাথমিকভাবে সরকার ট্যাক্স পাবে। দ্বিতীয়ত, ওই পণ্যগুলি কেনার জন্য আমি যখন কিনবো, তখন তো এইভাবে লাখ লাখ মানুষ, তাদের কেনার আগ্রহটা বাড়বে। 22 লাখ পরিবারই তো বাজারে যাবে, তো বাজারে গেলে তাদের পণ্যের চাহিদাটা বাড়বে। এই পণ্যের চাহিদাটা যখন বাড়বে, তখন এই উৎপাদনকারী প্রতিষ্ঠান এই পণ্যের চাহিদাটা, উৎপাদনটা বাড়াইয়ে দিবে। তো উৎপাদনটা যদি তারা বাড়াইয়ে দিতে যায়, আগের চাইতে তাদের উৎপাদন বাড়াতে হবে। তো উৎপাদন বাড়াইতে গেলে সেখানে আগের চাইতে লোক বেশি লাগবে, নতুন কর্মসংস্থান হবে, সেখানে তাদের বিনিয়োগ করতে হবে। এখন কিন্তু বিনিয়োগ নেই, তারা বিনিয়োগ করতে উৎসাহিত হবে। বিনিয়োগ করার জন্য সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ হবে, সেই পণ্য আবার বাজারে আসবে, বাজারে আসলে আবার সেটা বিক্রি হবে, এবং সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা বা আরও যারা আছে তারা সেইগুলি আবার পণ্যটা কিনবে, আবার সরকারের রাজস্ব আয় বাড়বে, এবং সেই রাজস্ব দিয়েই সরকার কিন্তু নতুন নতুন আপনার
প্রকল্প তৈরি করার সুযোগ পাবে। এখানে তো মালিক ভাই উল্টোটা হওয়ারও সম্ভাবনা আছে। এখন আপনাদের বেতন একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে, আপনাদের বেতন শতভাগ, বেসিকের শতভাগ আপনাদের বাড়ছে। জি। তো আপনাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আপনারা হয়তো আগে যে পণ্যটা কিনতে পারেননি এখন সেই পণ্যটা কিনবেন। কিন্তু এমন তো আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই তো হতদরিদ্র বা দরিদ্র সীমার নিচে বসবাস করে। তো তাদের তো আসলে যখন আপনি পণ্য আপনাদের বেতন বৃদ্ধি পেয়েছে মানে সব পণ্যেরই এখন মোটামুটি বাজারে দাম বৃদ্ধি পেয়ে যাবে অটোমেটিকলি। তো আসলে একজন গরিব মানুষ যে আগে হচ্ছে পুঁটি মাছ কিনতো বাসা থেকে, সেই পুঁটি মাছের দাম হয়তো এখন 400 টাকা কেজি হয়ে যাবে, তার তো সেই জিনিসটা কেনার সামর্থ্য থাকবে না। তো সে তো আসলে পিছিয়ে যাবে। তারও ক্রয় ক্ষমতা বাড়বে, কয়েক কোটি মানুষের তারও কিন্তু ক্রয় ক্ষমতা বাড়বে। যেমনটা মনে করেন আপনার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পেশায় আছে, কোনো না কোনো কাজ যে করে, তাই না? প্রত্যেকটা মানুষই, কেউ কিন্তু কাজ ছাড়া নাই না, আছে এরকম কেউ অনেক দৈনিক কাজ ছাড়া আছে। কাজ ছাড়া যারা আছে তারা অলস, নাহলে ভিক্ষুক। আচ্ছা, কাজ ছাড়া বাংলাদেশে দুইটা মানুষই আছে, এক হলো অলস, আর এরকম পরিসংখ্যান তো নাই যে আসলে কাজ ছাড়া কেউ কি কাজ মানুষ ছাড়া আছে। বাংলাদেশের অধিকাংশই তো বেকার, তরুণদের বড় একটা অংশ কিন্তু এখনো বেকার, 1 কোটির উপরে বেকার বা কতটা আমার সাথে সঠিক পরিসংখ্যান জানা নেই। তবে কাজের বাইরে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু কাজের বাইরে আছে। না, পরিসংখ্যান যদি আপনি বেকার জিনিসটা হলো ভিন্ন একটা জিনিস, সেটা হলো তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, তাদের কাজের ব্যবস্থা করতে হবে বিভিন্ন জায়গায়। মোট কথা হচ্ছে, কথা কিন্তু একটাই, বিভিন্ন প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ফ্যাক্টরি সবগুলোই কিন্তু আজকে ঝিমিয়ে পড়ছে। দীর্ঘদিন মানে কয়েক বছর পর্যন্ত বিনিয়োগ নেই, ঠিক আছে? বিনিয়োগ না থাকার কারণে অনেক গার্মেন্টস, পোশাক শিল্প বলেন, আরও অন্যান্য যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলোতে দেখবেন লোক ছাঁটাই করতেছে। লোক ছাঁটাই করার কারণে মানুষগুলো বেকার হয়ে যাচ্ছে। এর ফলে দেখা যায় অটোরিকশার যে ড্রাইভার, বাইক রাইডার, এগুলি বেড়ে যাচ্ছে। কাজ তো কেউ সে করছে, একবারেই যে বেকার এই কথাটা কম বলা যায়, কিন্তু এই জায়গাগুলোতে আপনার বিনিয়োগটা যখন বাড়বে তখন কাজের ক্ষেত্রটা তৈরি হবে। আর এই যে বেতন বৃদ্ধির সাথে যেটা বলছেন, আজকে সাধারণ মানুষ দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার তারা কাজ করছে এবং তাদের ন্যায্য মজুরিটা নিচ্ছে। কিভাবে? আপনি যেখানেই কাজ করেন, আপনি বাইরে যদি যান, রিক্সায় যদি যান, আপনি রিক্সা ভাড়া বাড়াইছে। আপনি রিক্সা থেকে করে বাজারে যান, দ্রব্যমূল্যের দাম বাড়াইছে। আপনি সেখান থেকে স্কুলে যান, স্কুলের শিক্ষকরা বলবে যে বেতন নাই, তাদের বেতন বাড়াইছে। না, স্কুলের শিক্ষকদের বেতন বাড়েনি। স্কুলের শিক্ষকদের বেতন বাড়েনি, যারা সরকারি তাদের কথা বলছি। যারা প্রাইভেট তাদের ক্ষেত্রে গিয়ে দেখেন তারা কতটা টাকার অধিকারী। একটা প্রাইভেট স্কুলে অধিকাংশ শিক্ষকই তো আপনার খুব কম বেতন পায় আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বেসরকারি শহরের হাতে গোনা কিছু শিক্ষা প্রতিষ্ঠান যাদের বেতন অনেক বেশি, আমরা কিন্তু বেসরকারি শিক্ষকদের বেতন তেমন বেশি না। তো তাদের বেসরকারি শিক্ষকের বেতন, আমরা যে ঢাকা শহরে, যেহেতু ঢাকা শহরে থাকি, ঢাকা শহরের কথাটাই বলছি। ঢাকা শহরে লক্ষ লক্ষ আপনার এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেখানে লক্ষ লক্ষ শিক্ষকরা কাজ করে। বেসরকারি শিক্ষকই আছে 4.5 লাখ সারা দেশে। তো 4.5 লাখের মধ্যে এর মধ্যে তারা কি স্কুল থেকে বা বিভিন্ন থেকে বেতন পাচ্ছে না? পায়, কিন্তু পরিমাণ খুব কম আর কি। আপনি যদি শিক্ষকদের বেতন হিসাব করে দেখেন, কর্মচারীরা তো আরো কম বেতন পায়। এখন আপনি যে পেশারগুলি কথা বলছি, এগুলোতে সবাই কিন্তু যার যার মতো, আপনি একজন যে দৈনিক মজুরি, যে ডে লেবার দেয়, তারও কিন্তু এখন সে আর কম বেতনে কাজ করছে না। তো তারা তাদেরটা সবাই সবার মতো করে আপনার আদায় করে নিচ্ছে। আবার কিছু আছে যে একবারে ভালো শিল্প প্রতিষ্ঠান বা মানে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বেসরকারি যে প্রতিষ্ঠান, তারা কিন্তু সরকারের বেতনের বৃদ্ধির সাথে সাথে সমন্বয় করে তারাও কিন্তু কিছুটা বেতন বাড়ায়। এটা প্রাইভেট সেক্টরেও কিন্তু বেতনটা বাড়ায়। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে আলটিমেটলি যে পে স্কেলটা ঘোষণা হলো, এতে সামগ্রিকভাবে দেশের মানে পুরো উন্নয়নের চাকাটাই ঘুরবে। জি, ধন্যবাদ মালিক ভাই আপনাকে। আমি শেষ করতে চাই আজকের যে বৈষম্যের কথা আপনি বলছেন, সেই বৈষম্য দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে আপনাদের 20তম গ্রেড এবং প্রথম গ্রেডের যে বেতন যে কাঠামোটা 1,60,000 টাকা এবং হচ্ছে 20,000 টাকা। 20 হচ্ছে 20তম গ্রেডে 20,000 এবং প্রথম গ্রেডে হচ্ছে 1,60,000 টাকা। তো এই যে বিস্তর একটা ফারাক আমরা দেখছি প্রথম গ্রেডের সঙ্গে 20তম গ্রেডের, তো এটি আপনি একজন নেতা হিসেবে সামগ্রিকভাবে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করেন? এই বেতন কাঠামোতে আসলে বৈষম্য বাড়ছে বলে সংশ্লিষ্টদের অভিমত, এই সংশ্লিষ্টদের অভিমতটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন সেটি একটু জানতে চাই। আচ্ছা, আপনি একটু চমৎকার প্রশ্ন করছেন। এরপরে আর একটা জিনিস আমি আপনাকে একটু দেখাতে চাই, যে এখানে যে বাজেটটা ঘোষণা করা হয়েছে 9,30,000 কোটি টাকার, এখানে কালকে আমরা দেখলাম যে নাগরিক যে বাজেটের একটা তৈরি করা হয়েছে, সেখানে আপনি দেখতে পাবেন যে 6.95 লক্ষ কোটি টাকাই আয় হয় বিভিন্ন
কর থেকে, রাজস্ব আয় থেকে বা কর বহির্ভূত আয় থেকে। এর মধ্যে দেখেন 86.90% এনবিআরের কর রাজস্ব, তারপরে 3.60% হচ্ছে এনবিআর বহির্ভূত কর রাজস্ব, আর 2.50 হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এতে বোঝা যাচ্ছে কি 6.95 লক্ষ কোটি টাকাই হচ্ছে আপনার শুধু রাজস্ব আয় থেকে, যার অধিকাংশ সাধারণ জনগণ দিয়ে থাকে। হ্যাঁ, সাধারণ জনগণ সবাই বাড়বে। জিনিসটা দিয়ে থাকে। আর বাকিটা হচ্ছে ঘাটতি। হ্যাঁ, বাজেট ঘাটতি প্রতি বছর থাকে প্রতি বছর বাকিটা হলো ঘাটতি, তাই সেই হিসাবে খুব একটা বেশি না ঘাটতি। এখন আমি এই কথাটা বলার হচ্ছে যে আমরা যে বৈষম্যের কথাটা বলছেন, আমরা সবসময়ই বলে আসছি যে বৈষম্য দূর হোক, কিন্তু সেই বৈষম্য আসলে এই পে স্কেলের মাধ্যমে বৈষম্য কতটা দূর হবে আপনি দেখেন। আমরা শুরু থেকেই বৈষম্য কমানোর জন্য প্রথমেই আমাদের দাবি ছিল 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি আনানোর পক্ষে। আমরা জাতীয় বেতন কমিশনের মত বিনিময় সভায় আমরা এই দাবিগুলি তুলে ধরেছিলাম যে 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টা। ওনারা দেখেন 1:4 তো রাখে নাই, গ্রেড সংখ্যাও 12টা রাখে নাই, গ্রেড সংখ্যা সেই 20টাই আছে। এরপরে 1:4 জায়গায় চলে আসছে 1:8-এ। আমরা সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছিলাম দুইটা পে স্কেলের সমন্বয় করে সর্বনিম্ন, আর সর্বোচ্চ বলেছিলাম 1:4 অনুপাতে 1,40,000। জাতীয় বেতন কমিশন আমাদের প্রস্তাবনাকে 35,000 টাকাকে কমিয়ে 20,000 টাকায় নিয়ে আসলো, আর ওদিকে 1,40,000 টাকাকে বাড়িয়ে 1,60,000 টাকায় করলো। তাহলে বৈষম্য কি আপনি কমাইলেন না বাড়াইলেন? এরপরে আমরা চাইলাম 26 জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর করা হোক। ওনারা এখন সেই প্রস্তাবনাকে নিয়ে এখন 1 জুলাই 2026 থেকে কার্যকর করা হচ্ছে। তাহলে এর মাঝে যে অনেক কর্মকর্তা কর্মচারী যারা পিআরএলে চলে গেছে, বা যাদের পিআরএল 1 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে শেষ হয়ে গেছে, মোট কথা 30 জুনের মধ্যে যারা শেষ হয়ে যাচ্ছে যাদের পিআরএল, তারা কিন্তু আর পে স্কেলের সুবিধাটা পাচ্ছে না। তার মানে আমরা যে 1 জানুয়ারি থেকে যেটা চাচ্ছি সে দাবিটাও কিন্তু আমাদের পূরণ হয়নি। এখন 1 জুলাই থেকে দিবে 20,000 আর উপরে দিল 1,60,000। এখন 20,000 আর 1,60,000 দুইজনের যোগ্যতা আকাশ পাতাল, কিন্তু দুইজনের ক্ষুধা একই, দুইজনেরই খাবারের জন্য পেট রয়েছে, দুইজনেরই বাজারে গিয়ে একই পণ্য কিনতে হবে। 20,000-ই যে আছে সেও বাজারে গেলে তার জন্য যে মাছ মাংসের দাম, আর 1,60,000-ই যে যাবে তার জন্য কিন্তু আলাদা দাম কম বেশি করার সুযোগ নাই, আর আমাদের আলাদা বাজার ব্যবস্থারও সুযোগ নাই। তা এখন ক্রয় ক্ষমতা তো সবার সমান হইল না, তাহলে বৈষম্য কি আমাদের দেশে কখনো কমলো না বাড়লো? ওনারা তো 1,40,000-কে কমাই 1,20,000-এ নিয়ে আসতে পারতো, তাই না? সেটা না করে 1,40,000-কে বাড়াইয়া দিল। আর আমাদের দাবি ন্যায্য যেটা 35,000 দুইটা পে স্কেলের সমন্বয় চেয়েছি, ডাবল করে যদি দেয় তো সেটাকে কমাইয়ে নিয়ে আসলেন। এখন আমরা এটাও বরাবর সবসময় বলে আসছিলাম, ওই যে রাজস্ব আয় আমরা বলেছিলাম 26,785 টাকা যদি কারো বেসিক হয় তাহলে সে রাজস্ব করের আয়করের আওতায় আসবে, পড়ে যাবে। আমাদের দেশে 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, কয়জনে কর দিচ্ছে বর্তমান সিচুয়েশনে? যারা 16,000 টাকা যাদের বেসিক, তারাও আয়করের আওতায় আসে না, জিরো রিটার্ন দেয়। এবং আমি মনে করি যে কর্মচারী অঙ্গনে বেশিরভাগই তো কর্মচারী, 11 থেকে 20 গ্রেডের বেশিরভাগই হচ্ছে কর্মচারী, কর্মকর্তার সংখ্যা কম। এই কর্মচারীদের বেশিরভাগই আপনার একবারে এই 12-13 থেকে 12 বা 11 থেকেই বলি, কারণ 11তে যারা আছে তারাও ট্যাক্সের আওতায় আসে নাই। তাহলে বেশিরভাগ মানে আপনি বলতে পারেন প্রায় 70% মানুষই আয়কর দিচ্ছে না। তাদের ওই যে 3.5 লাখ টাকা এক বছরে, 14টা বেসিকে এক বছরে 3.5 লক্ষ টাকা হলে, মানে 3 লক্ষ টাকা হলে সে আয়করের আওতায় আসে, তো সেটা তো তারা আসেই না। তাহলে আমরা বলেছিলাম যদি 35,000 টাকাকে কমানো হয়, আপনি কমান কিন্তু আয়করের আওতায় নিয়ে আসেন, সেজন্য আয়করের আওতায় পড়ে। তাহলে 22 লক্ষ কর্মচারী যদি প্রত্যেকেই আয়করের আওতায় আসে, প্রত্যেকেই আয় দেয়, তাহলে কিন্তু সরকার রাজস্ব অনেক গুণ বৃদ্ধি পাবে।
ঠিক আছে, তো এই জিনিসটাকেও সরকারের মাথায় রাখা উচিত ছিল বা পে কমিশনের মাথায় রাখা উচিত ছিল। এখনও আমরা মনে করি 20,000 টাকাই যদি বহাল থাকে, সেখান থেকে যদি কোনো কাটসিট না করা হয়, তাহলেও আমার মনে হয় 80%-এর বেশি কর্মচারীরা তাদের বেসিক, যেহেতু 20,000 লাস্ট স্কেল, তাদের সার্ভিস বেনিফিট আছে, অন্যান্য সুযোগ সুবিধা আছে, এগুলি যদি যখন ফিক্সেশনটা করবে, তাহলে তাদের 26,000 টাকা ক্রস হবে। তার মানে তারা কিন্তু আয়করের আওতায় চলে আসলো এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। তাহলে সরকার রাজস্ব বৃদ্ধি পেল, কিন্তু আমাদের বৈষম্য যেটা, সেই বৈষম্যটা আসলে কমে আসলো না। আমরা এই বৈষম্যটা যাতে কমে আসে, সেই জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি করছিলাম। আর একটা দাবি আমরা এর মাধ্যমে দ্য ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে আমাদের আসলে এই পে স্কেলের মাধ্যমে এই সরকারের কাছ থেকে আসলে চাওয়াটা অনেক, যেন অনেক দিন পর একটা নির্বাচিত সরকার এসেছে। আমাদের 2015 সালে যে 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড তখন প্রত্যাহার করা হয়েছিল, যার কারণে ব্লক পোস্টে যারা চাকরি করে তারা তাদের গ্রেড পরিবর্তনের সুযোগ নেয়। যেমন আমি নিজেই ব্লক পোস্টে চাকরি করি, আমি একটা টাইম স্কেল পেয়েছি, একটা সিলেকশন গ্রেড পেয়েছি, কিন্তু আমার 3টা টাইম স্কেল পাও না। এখন 2015 সালের প্রজ্ঞাপনে বলা আছিল একটা টাইম স্কেল একটা সিলেকশন গেট, যে নামেই হোক, যে 2টা পাবে সে আর পাবে না। তাহলে আমি সেই একটা সিলেকশন গেট একটা টাইম স্কেল পেয়েছি আজ থেকে 13 বছর আগে। আজ থেকে মানে এই 13 বছর আমি একই গ্রেডে চাকরি করছি, আমার আর গ্রেড পরিবর্তনের সুযোগ নেই, অথচ আমার এখনও 15 বছর চাকরি আছে। তো এখন যদি গ্রেড পরিবর্তনের সুযোগ সরকার সৃষ্টি না করে আর টাইম স্কেলটা যদি পুনর্বহাল না করে, তাহলে আমার আর গ্রেড পরিবর্তনের সুযোগ নেই। আমার এই যে এখন যে গ্রেডে আছি, এই গ্রেডে থেকেই আমাকে অবসরে যেতে হবে। এটা আসলে কি অমানবিক না? আমার কি গ্রেড পরিবর্তনের প্রয়োজন নাই? বা আমার তো পদোন্নতিরও ক্ষেত্র নাই, সুযোগ নাই, কেননা আমাকে ব্লক করে রাখা হয়েছে। আমরা চাই সেই ব্লকটা তুলে দিয়ে হয় পদোন্নতির সুযোগ দিন, কেরিয়ার প্ল্যান করে পদোন্নতির ব্যবস্থা করুন, নাহলে আমাকে উচ্চতার গ্রেডে ধাবিত করুন। উচ্চতার গ্রেডে ফেলে আমাদের যদি ফিক্সেশন হয় বা গ্রেড পরিবর্তনের সুযোগ হয়, এবং আমরা সরকারের কাছে দাবি করব, অনেকেই বেতনের শেষ ধাপে পৌঁছে যায়। বেতনের শেষ ধাপে পৌঁছে গেলে তারপরে যদি 2 বছর পে স্কেল দিতে দেরি হয়, যেমন এখন 11 বছর দেরি হলো, কিন্তু অনেকেই কিন্তু ওই ইনক্রিমেন্ট হেসে গিয়ে আটকে আছে, তাদের আর বেতন বৃদ্ধি নাই। কিন্তু আমরা চাই যদি কোনো কারণে, যেহেতু গেজেট হলে ধাপ হবে, সেই ধাপের শেষ ধাপে যদি কেউ চলে যায়, অন্তত সেই শেষ ধাপে যেন সে পরবর্তী ধাপ শুরু হওয়ার আগ পর্যন্ত ইনক্রিমেন্টটা যেন, তার বাৎসরিক ইনক্রিমেন্টটা যেন সচল থাকে, ঠিক আছে? এবং টাইম স্কেল সিলেকশনটা পুনর্বহাল চাই। আর আমাদের যে পেনশন যেটা 90% এখন চালু, সেটা আমরা 100% দাবি করছি, এবং 1 টাকার বিপরীতে গ্র্যাচুইটি যারা অবসরে যায়, সেটা এখন 1 টাকার বিপরীতে 230 টাকা চালু আছে। আমরা সেটা 1 টাকার বিপরীতে আমরা এটার প্রায় 500 টাকার মতো দাবি করছি। 500 টাকা না হলেও যদি 230 টাকা ডাবলও করে, তাও আমরা খুশি। এটাকে যেন বর্ধিত করা হয়, মোট কথা গ্র্যাচুইটিটা যেন বর্ধিত করা হয়, এবং শতভাগ পেনশন কেউ যদি চায় সে যেন উত্তোলন করে নিতে পারে। এখন কিন্তু সরকার বাধ্যতামূলকভাবে 50% রেখে দিচ্ছে। এই নিয়মটা ভেঙে আমরা চাই কর্মকর্তারা চাইলে যেন তাদের পেনশন শতভাগটা সে তুলতে পারে। কারণ অনেকেই কিন্তু অপেক্ষা করে যে পেনশন শেষে, চাকরি শেষে আমি এককালীন একটা টাকা পাবো, আমি একটা বাড়ি করব বা গ্রামে একটা কাজ করব, অনেক স্বপ্ন থাকে মানুষের, কিন্তু সে ওই যে অর্ধেক টাকা সরকারের কাছেই থেকে যায়, আর বাকি অর্ধেক টাকা সে পায় না। এখন ওই ইয়াতে যাওয়ার পর যদি সে মারা যায়, মনে করেন আজকে পেনশনে চলে গেল, 3 মাস পরে সে মারা গেল বা 6 মাস পরে মারা গেল, তাহলে ওই যে 50% সরকারের কাছে থেকে গেল, ওই টাকাটা কিন্তু আর পরিবারও পাচ্ছে না, তাহলে তার কী লাভ হচ্ছে? তো যার কারণে আমরা সেই সুযোগ সুবিধাটা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে অনুরোধ করি। আরেকটা কৃতজ্ঞতা জানাই ডেইলি ক্যাম্পাসকে। এই ডেইলি ক্যাম্পাস সহ আরও অনেক মিডিয়ারা আমাদের এই পে স্কেল দাবির জন্য কাজ করেছেন। বিশেষ করে ডেইলি ক্যাম্পাসে শিহাব ভাই আছেন এবং তৌহিদ ভাই ছিলেন। আমাদের সেই পে স্কেলের কমিশন গঠন করার পর থেকে যখন মত বিনিময় সভা শুরু হয়, তখন থেকেই আমাদের এই ডেইলি ক্যাম্পাস সবসময় আমাদের পাশে ছিলেন এবং আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছেন, সরকারের কানে বা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। সেজন্য আমরা এই ডেইলি ক্যাম্পাসকে আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে তথা সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।